বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছে আমি মুনিয়া জুথি। মত প্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন পতাকা পোড়ালে কারাদণ্ড ও বিদেশিদের ভিসা বাতিল হবে। তবে বিশেষজ্ঞরা একে অসাংবিধানিক বলছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ানো নিয়ে ফের বিতর্ক। সোমবার নতুন এক নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন পতাকা পোড়ানো আর কেবল মত প্রকাশ নয়, এটি হবে শাস্তিযোগ্য অপরাধ। আদেশে বলা হয়েছে পতাকা পোড়ানো উস্কানি বা দাঙ্গা উস্কে দেওয়ার মতো অপরাধ। এজন্য শাস্তি হবে 1 বছরের কারাদণ্ড, আগাম মুক্তি বা কোনো ছাড় থাকবে না। শুধু তাই নয়, বিদেশি নাগরিকরা যদি যুক্তরাষ্ট্রের পতাকা পোড়ায় তাদের ভিসা বাতিল করা হবে, এমনকি বহিষ্কার পর্যন্ত করা হবে বলে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণার সময় ট্রাম্প বলেন, পতাকা পোড়ানো বন্ধ করার একমাত্র উপায় কঠোর শাস্তি নিশ্চিত করা। তাই অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। 1989 সালে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল পতাকা পোড়ানো মত প্রকাশের স্বাধীনতার অধিকার। এদিকে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো এই পদক্ষেপকে সরাসরি সংবিধান বিরোধী বলছে। তাদের দাবি, প্রেসিডেন্টের কলম দিয়ে সংবিধান পাল্টানো সম্ভব নয়। মত প্রকাশ তা অপমানজনক হলেও সুরক্ষিত অধিকার। শাশ্বতী সরকার, নাগরিক। মার্কিন ইতিহাসে নজিরবিহীন এক সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্ধকি ঋণে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভ বোর্ডের গভর্নর লিসা কুককে বরখাস্ত করছেন তিনি। ফেড স্বাধীন সংস্থা হওয়ায় এ পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ অনুযায়ী 2021 সালে মিশিগান ও জর্জিয়ার 2টি বাড়ি কিনতে ঋণ নেন কুক এবং কাগজপত্রে উভয়কেই প্রধান বাসস্থান হিসেবে দেখান। কুককে 2022 সালে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তবে কুক বা ফেড এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। গাজায় ধ্বংসস্তূপের নিচে যখন লাশ উদ্ধার চলছে, তখন বিশ্বের চোখ এখন নতুন করে সাংবাদিক হত্যাকাণ্ডের দিকে। ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন রয়টার্স, এপি ও আল জাজিরা সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক। হামলায় এখন পর্যন্ত নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200। ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের আল নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত 20 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করা 5 জন সাংবাদিক, যারা রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা ও মিডল ইস্ট আইয়ের হয়ে কাজ করছিলেন। বিবিসির দেয়া তথ্য অনুযায়ী প্রথম দফা হামলার পর যখন আহতদের সহায়তায় এগিয়ে আসেন উদ্ধারকর্মীরা, তখনই দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। এতে শুধু সাংবাদিকই নন, প্রাণ হারিয়েছেন অন্তত 4 স্বাস্থ্যকর্মীও। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে বলছেন দুর্ভাগ্যজনক ভুল। এই ঘটনার পর গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200 জনে। সাংবাদিক অধিকার রক্ষাকারী আন্তর্জাতিক সংগঠন সিপিজে জানিয়েছে, এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত সাংবাদিকদের জন্য। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ হামলাকে বলেছেন ভয়াবহ হত্যাকাণ্ড। তিনি নিন্দা জানাতে একে একে সরব হয়েছেন আন্তর্জাতিক মহল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি বলেন, আরও সাংবাদিক হত্যার মাধ্যমে সেই শেষ কণ্ঠগুলোকে স্তব্ধ করা হচ্ছে, যারা দুর্ভিক্ষে মারা যাওয়া শিশুদের খবর বিশ্বকে জানাচ্ছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো এ হামলাকে মর্মান্তিক, অসহনীয় বলে মন্তব্য করেছেন। মাত্র 2 সপ্তাহ আগে গাজার আল সিফা হাসপাতালের কাছে ইসরায়েলের আরেক হামলায় নিহত হয়েছিলেন 6 সাংবাদিক। তাদের 4 জন ছিলেন আল জাজিরার সঙ্গে যুক্ত।
জাতিসংঘের হিসাব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছে 62,474 জন মানুষ। এটি এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত আনুষ্ঠানিক সংখ্যা। আন্তর্জাতিক মহল বলছে এই যুদ্ধ কেবল শিশু ও সাধারণ মানুষকেই নয়, স্তব্ধ করে দিচ্ছে সংবাদ কর্মীদের কণ্ঠ। সানিয়া আহমেদ, নাগরিক। আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের পণ্যে 50% শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সস্তা অপরিশোধিত তেল আমদানি বাড়ায় ভারত। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে সম্ভাব্য বাণিজ্য চুক্তিতেও। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার জানিয়েছেন, 140 কোটি মানুষের স্বার্থ রক্ষায় যেখানে সবচেয়ে ভালো চুক্তি পাওয়া যাবে, ভারত সেখান থেকেই তেল কিনতে থাকবে। 2024 সালে ভারতের মোট তেল আমদানির 40% এসেছিল রাশিয়া থেকে, যা 2021 সালে ছিল মাত্র 3%। ডোনাল্ড ট্রাম্পের বাজেট কাটছাটে নাসার মঙ্গল অভিযান বন্ধ। প্রধান বিজ্ঞানী পদত্যাগে গবেষণা অনিশ্চিত। ওদিকে মহাকাশের 1 নম্বর পরাশক্তি হয়ে ওঠার জন্য চীন নিয়েছে মহাপরিকল্পনা, এগিয়ে যাচ্ছে মঙ্গল মিশনে। মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের পরে সবচেয়ে বেশি ব্যয় করছে চীন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন নাসার মঙ্গল অভিযান বন্ধ করেছে। 2026 বাজেটে হোয়াইট হাউসের অর্থায়ন বন্ধের সুপারিশ দিয়েছে। কংগ্রেসের সঙ্গে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে সামনের কয়েক দশকের মধ্যেই শীর্ষ এক মহাকাশ পরাশক্তি হয়ে ওঠার দৌড়ে চীন। তারাই একমাত্র দেশ যারা মঙ্গল থেকে নমুনা সংগ্রহের লক্ষ্যে স্থির আছে। সিএনএস এর তিয়ানওয়েন-3 মিশন 2031-এ 600 গ্রাম শিলা পৃথিবীতে আনবে। গত মার্চে অন্য দেশের মহাকাশ সংস্থাকেও তাদের সঙ্গে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। হংকং বিশ্ববিদ্যালয়ের জিয়েন উইকি বলেন, যুক্তরাষ্ট্র মহাকাশে নেতৃত্ব হারাচ্ছে। চীন এগিয়ে যাচ্ছে। নাসা ইউরোপের যৌথ মঙ্গল মিশন বাতিলে অনিশ্চয়তা বেড়েছে। পার্সিভিয়ারেন্স রোভার 2021 থেকে নমুনা সংগ্রহ করেছে। চীনের পরিকল্পনা বড়। 2037-এ মঙ্গলে ঘাঁটি স্থাপন, 2041-এ গবেষণা কেন্দ্র নির্মাণ, 2043 থেকে 2 গ্রহের মধ্যে কার্গো পরিবহন শুরুর লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটি। মহাকাশযানে পারমাণবিক প্রপালশন প্রযুক্তি ব্যবহার করছে। চাঁদ বা মঙ্গল থেকে খনিজ সম্পদ আহরণের সঙ্গে এইসব প্রযুক্তি খুবই কার্যকর। অন্যদিকে নাসার মিশন বাজেট 20% কমে যাচ্ছে। ন্যান্সি গ্রেস রোমান টেলিস্কোপ ও ভেনাস মিশন বাতিল হতে পারে যে কোনো সময়। গদার্ড সেন্টার বন্ধের ঝুঁকিতে এইসবে সবচেয়ে উদ্বেগে ইলন মাস্ক। কারণ মহাকাশ যাত্রায় স্পেস এক্সের উপরেই নির্ভর করে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্ট, নাগরিক। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাপল ও ওপেন এআই এর বিরুদ্ধে মামলা করেছে ইলন মাস্কের এক্সএআই। অভিযোগ, প্রতিযোগিতা রুখতে অবৈধভাবে বাজার নিয়ন্ত্রণ করছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, এ মামলার রায় এআই বাজারের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ফেডারেল আদালতে প্রযুক্তি দুনিয়ায় আলোচিত নতুন এক মামলা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে 2 জায়ান্ট অ্যাপল ও ওপেন এআই। ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর স্টার্ট আপ এক্সএআই মামলাটি করেছে। তাদের দাবি, প্রতিযোগিতা রুখতেই অবৈধভাবে একে অপরের সঙ্গে যোগসাজশ করেছে অ্যাপল ও ওপেন এআই। এক্সএআই এর অভিযোগ, অ্যাপল তাদের অ্যাপ স্টোর বাজারকে লক করে রেখেছে। ফলে নতুন প্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে প্রতিযোগিতায় নামতে পারছে না। এমনকি মাস্কের এক্স প্ল্যাটফর্ম ও এআই ভিত্তিক গ্রোক অ্যাপকেও ইচ্ছাকৃতভাবে তালিকার নিচে রাখা হচ্ছে। মামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে এক্সএআই। তবে ওপেন এআই একে বলেছেন ইলন মাস্কের হয়রানিমূলক আচরণের ধারাবাহিকতা। আর অ্যাপল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। মামলার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ উগরে দিয়েছেন মাস্ক। তিনি লিখেছেন, 10 লাখ রিভিউয়ে গড়ে 4.9 রেটিং থাকার পরও গ্রোককে শীর্ষ তালিকায় রাখে না অ্যাপল।
এ মাসের শুরুতেই মাস্ক হুমকি দিয়েছিলেন ওপেন এআই ছাড়া অন্য কোনো কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে 1 নম্বরে যাওয়া সম্ভব নয়। 2022 সালের শেষ দিকে বাজারে আসার পর ওপেন এআই এর চ্যাটজিপিটি দ্রুততম সময়ে সবচেয়ে বেশি ব্যবহারকারী পাওয়া অ্যাপ হিসেবে রেকর্ড গড়ে। আর মাত্র 2 বছর আগে যাত্রা শুরু করে মাস্কের XAI। সম্প্রতি তারা $33 বিলিয়ন প্ল্যাটফর্ম X অধিগ্রহণ করেছে। ইতিমধ্যে গ্রোক চ্যাটবট ব্যবহার হচ্ছে মাস্কের টেসলা গাড়িতেও। বিশেষজ্ঞরা বলছেন স্মার্টফোন বাজারে অ্যাপলের আধিপত্য XAI এর মামলার ভিত্তিকে শক্তিশালী করতে পারে। তবে আদালত শেষ পর্যন্ত কাকে দায়ী করবে সেটি এখন প্রযুক্তি বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন। মুনিয়া জুথি, নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।